প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন মিরপুরের শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার আগামী 1 মাসের মধ্যে সম্পন্ন হবে। অবশেষে রাষ্ট্রযন্ত্র প্রশাসনের সক্রিয় পদক্ষেপে 1 মাস নয়, বিচারিক ইতিহাসে নজির সৃষ্টি করে ঘটনার 19 দিনের মাথায় আজ রবিবার আলোচিত এই মামলার রায় এসেছে। রায়ে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আর এই রায় পর্যন্ত আসতে আদালত মাত্র 5 কর্মদিবস ব্যয় করেছেন। এত অল্প সময়ে ধর্ষণ মামলায় বিচারের রায় বাংলাদেশে তো বটেই, সম্ভবত বিশ্বের বিচারিক ইতিহাসে এই বিরল, এমনটি বলছেন বিচার সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ। আর এখানেই প্রশ্ন উঠেছে, তাহলে কি রাষ্ট্র চাইলেই দ্রুত বিচার সম্ভব? যদি তাই হয়, তবে সেই রাষ্ট্রে কেন সোহাগী জাহান তনু, চট্টগ্রামের সীতাকুণ্ডে গহীন জঙ্গলে উদ্ধার হওয়া 7 বছরের শিশু জান্নাতুল নাইমা ইরা সহ আরো বিভিন্ন ধর্ষণ মামলার বিচারই শুরু করতে পারেনি? তবে কি বিচার শুধুই ভাইরাল বা দেশ জুড়ে যে সকল ঘটনা আলোড়ন সৃষ্টি করে কেবল সেই ভুক্তভোগী পরিবারের জন্য? এছাড়াও মাগুরা শিশু আসিয়া সহ যে কয়েকটি ধর্ষণ মামলায় দ্রুত বিচারের নজির দেখা গেছে, সেগুলো কেন এখন লাল ফিতায় বন্দী? সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ব্র্যাক পরিচালিত এক যৌথ গবেষণায় বলছে, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলায় দণ্ডের হার মাত্র 3% আর প্রায় 70% মামলায় আসামিরা খালাস পেয়ে যায়। এমন প্রেক্ষাপটে রামিসা হত্যা মামলা রায়ের ভবিষ্যৎ কি? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও সাবেক জজ ইকতেদার আহমেদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এলিনা খান এবং জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য মানবাধিকার কর্মী নূর খান লিটন। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। নূর খান লিটন, একটু রামিসা হত্যাকাণ্ড নিয়ে আজকে আমরা আলোচনা করছি, তো কিন্তু শুরুটা একটু অন্যভাবে যদি করি, রামিসার হত্যাকাণ্ডটা ভীষণ আলোচিত হয়েছে এবং খোদ প্রধানমন্ত্রী সেখানে গিয়ে তার পরিবারকে আশ্বস্ত করেছেন। এই যে দ্রুততম সময়ের মধ্যে আমরা বিচার দেখলাম এবং যেই বিচারটিকে সম্ভবত বিশেষজ্ঞরা বলার চেষ্টা করছেন পৃথিবীর ইতিহাসেও এত দ্রুততম সময়ের মধ্যে অন্তত এটি একটি বিচার, এটি ভীষণ আলোচিত একটি মামলা বলে কিংবা খোদ প্রধানমন্ত্রী আসলে এই মামলা নিয়ে কথা বলেছেন বলেই এত দ্রুত হলো এবং যেই বিচারগুলো দীর্ঘদিন ধরে ফাইলবন্দি আছে, লাল ফিতার ভেতরে পড়ে আছে, সেগুলো কি অনালোচিত কিংবা প্রধানমন্ত্রী স্বয়ং আসলে সেই বিচারগুলো নিয়ে ভাবছেন না বলেই এত দেরি হচ্ছে? দেখেন, বাংলাদেশে বহু ঘটনা এরকম ঘটছে এবং এটা তো খুব স্বাভাবিক একটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি যে যে সমস্ত ঘটনা নিয়ে মানুষের ভিতরে নানা প্রশ্ন জন্ম নেয়, আলোড়ন তৈরি হয়, মানুষের ভিতরে এক ধরনের অনাস্থা তৈরি হয়, সেই ক্ষেত্রে অনেক সময় আমরা যেটা দেখি কিছু দ্রুততম পদক্ষেপ গ্রহণ করা হয় এবং সেটি সমাজের একটা স্থির অবস্থা ধরে রাখার জন্য, সমাজের প্রশ্নগুলি সমাজ যাতে হতাশার জায়গার থেকে ঘুরে দাঁড়াতে পারে, এই কারণে এই বিষয়গুলো বিবেচনা হয়। রামিসার ঘটনা যদি আমরা দেখি, ঠিক এরকম একটি ঘটনা মাগুরার আসিয়া, সেটি কিন্তু একটা পর্যায়ে পার হওয়ার পর দীর্ঘ সময় ধরে এটা স্থবির অবস্থায় আছে, এটা এখনও চূড়ান্ত পর্যায়ে যায়নি। তো এই জায়গাটিতে যেটা দেখা গেছে, সব ক্ষেত্রে তো আর প্রধানমন্ত্রী যেতে পারবেন না, আর সব ক্ষেত্রেই মানুষ বিক্ষোভ প্রদর্শন করবে না, সব ক্ষেত্রেই মানুষ প্রশ্ন তুলবে না। কোনো ক্ষেত্রে আমরা কিন্তু এরকমও নজির দেখেছি যে বাবা মা কিংবা আসলে ভুক্তভোগীরা কোনো থানায়ও যান নাই, তারা আসলে কোনো সাধারণ ডায়েরিটাও পর্যন্ত করার তাদের সুযোগ নাই। এই ক্ষেত্রেও যদি আপনি রামিসার ক্ষেত্রে চিন্তা করেন, রামিসার বাবা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলেছিলেন, যেমন আমি জানি আমার সন্তান হত্যার বিচার পাওয়া যাবে না, আমি জানি আমার সন্তানকে ফেরত পাওয়া যাবে না, এই ধরনের কিছু বিষয়, অর্থাৎ সমাজের যেটা নিয়ে না আলোচনা হয় সেই কথাগুলি, সমাজের মানুষের কথাগুলি কিন্তু তার মুখ দিয়ে বেরিয়ে এসছে। ফলে এক ধরনের আলোড়ন, এক ধরনের সহানুভূতি আমরা সমাজে দেখেছি, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি 2 জন মন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রী স্বয়ং রামিসার পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং পুলিশ খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা দেখেছি এই ইনভেস্টিগেশনের কাজটি সম্পন্ন করেছেন এবং সম্ভবত 19 বা 20 দিনের মধ্যে, ঘটনার পর 19 দিনের মাথায় আমরা একটা রায় পেলাম নিম্ন আদালতের। এবং এই রায়টি পাওয়ার পর এখন একটা বিষয় দাঁড়াবে, সেটা হচ্ছে আমরা দেখেছি এর আগেও হয়তো এত অল্প সময় আমরা কোনো বিচার দেখিনি, কিন্তু 2 মাস 3 মাসের ভিতরেও আমরা দেখেছি, কিন্তু তারপরে যেটা দেখলাম সেটা হচ্ছে উচ্চ আদালতে যে কিন্তু একটা দীর্ঘ সময় ক্ষেপণ করে, যেমন দ্রুততম সময়ের মধ্যে দ্রুততম সময়ের জন্য বিচার ক্ষতিগ্রস্ত হতে পারে, আবার
দীর্ঘায়িত হওয়ার জন্য কিন্তু বিচার ক্ষতিগ্রস্ত হতে পারে। আমাদের কিন্তু এই জায়গাটিতে একটা ভারসাম্য চিন্তায় আসতে হবে। সমাজের ভিতরে অনেক ধরনের আলোড়ন তৈরি হতে পারে, অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, কিন্তু একজন মানবাধিকার কর্মী হিসাবে আমাদের কিন্তু এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। যেমন দ্রুততম সময়ের ভিতর আমরা চাই যাতে কোনো সময় ওয়েস্টেজ না হয়, যাতে সমাজে বার্তাটা তাৎক্ষণিকভাবে দেওয়া যায়, পাশাপাশি এই দ্রুততম সময়ের জন্য যেন বিচারের দ্রুততম সময়ের কারণে বিচার কার্যক্রমের জন্য কোনো ফাঁক গলত না থাকে। গুরুত্বপূর্ণ একটি কথা বললেন নূর খান লিটন, যে সমাজে বার্তাটা আসলে খুব তাৎক্ষণিকভাবে দেওয়াটা ভীষণ প্রয়োজন, কিন্তু এই বার্তাটা আসলে এত দীর্ঘ সময় কেন আমরা দিতে পারছি না? মানে একের পর এক কিন্তু এরকম ঘটনা আমরা দেখছি। হ্যাঁ, এটার পিছনে একটা বড় কারণ হচ্ছে আমাদের দেশে প্রচুর মামলা, এবং কোর্টগুলি আসলে মামলা নিষ্পত্তি করতে যায় হিমশিম খেয়ে যাচ্ছে। নিম্ন আদালত বলেন, উচ্চ আদালত বলেন। এখন উচ্চ আদালতে গেলে এইবারের জিনিসটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে অল্প সময়ের ভিতর করা সম্ভব হয়েছে একটি কারণে, সেটা হচ্ছে একটা স্পেশাল কোর্ট গঠন হয়েছিল, এবং তারা এইটা নিয়েই এই ছুটির মধ্যে কাজটি সম্পন্ন করেছেন। এখন আমাদের মাননীয় প্রধান বিচারপতি এই ধরনের মামলার ক্ষেত্রে একটি বেঞ্চ নির্ধারণ করে দিয়েছেন, এবং পরবর্তীতে ওই বেঞ্চে যদি যায় তাহলে দেখা যাবে যে অল্প সময়ের মধ্যে যদি পেপার বুকটা খুব দ্রুত অল্প সময়ের মধ্যে পেপার বুকটা প্রস্তুত হয়, তাহলে অল্প সময়ের মধ্যে আমরা দেখতে পারবো যে হাইকোর্টের ইয়েটা আমরা পার হতে পারবো। কিন্তু আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, হাইকোর্ট বা আপিল বিভাগ এই দুটি জায়গায় কিন্তু বিশেষ করে ক্যাপিটাল পানিশমেন্ট যখন যে সমস্ত ক্ষেত্রে হয় সেটা কিন্তু চুলচেরা বিশ্লেষণ করে, যাতে কোনোভাবে কোথাও গ্যাপ না থাকে, ভুল না থাকে, বা কোনো ইনফরমেশনের জায়গায় ত্রুটিযুক্ত না থাকে। এইসব বিষয় কিন্তু তখন বিবেচনা করবে। তখন কিন্তু ওই যে সমাজ বা রাষ্ট্র বা এই বিষয়গুলিকে বিবেচনায় রাখবে, কিন্তু এটাই মুখ্য হয়ে দাঁড়াবে না। ফলে এই ক্ষেত্রে আমাদেরকে আবারও আমি মনে করি যে এই ক্ষেত্রে একটা সময় কিন্তু আমাদের হয়তো অপেক্ষা করতে হবে, সেটা 3 মাস হোক, 6 মাস হোক। এবং আজকে আইনমন্ত্রী বলেছেন যে 3 মাসের মধ্যে এই মামলার আসলে বিচার একেবারে কার্যকর করা হয়তো সম্ভব। অ্যাডভোকেট এলিনা খান, দীর্ঘদিন আপনি নিজে আসলে নারীদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে কাজ করেছেন। একটি কথা বলছিলেন আমাদেরকে নূর খান লিটন, যে মানে প্রচুর মামলা নিষ্পত্তিতে আছে এবং সেটার জন্য আসলে আইনজীবীদেরকে বা আইন শৃঙ্খলা বাহিনীকেও হিমশিম খেতে হচ্ছে। এই মামলাটি, অর্থাৎ রামিসা হত্যার এই মামলাটিকে আমরা এক ধরনের স্পেশাল ট্রিটমেন্টের পর্যায়ে রাখতে পারি, কিন্তু এর আগে আসলে যে হাজার হাজার ঘটনা ঘটেছে যেগুলোর হয়তো সেই অর্থে কোনো স্পেশাল ট্রিটমেন্ট তো অনেক দূরের কথা, সেখানে আদৌ আসলে ভুক্তভোগীরা যার বিরুদ্ধে মামলা করেছেন তাকে আইন শৃঙ্খলা বাহিনী ধরতে পেরেছে কিনা সেটা নিয়েই একটা প্রশ্ন থাকে। সেখানে আমরা তনুর মতন ঘটনা দেখেছি, আমরা ইরার ঘটনা বলেছি। এই ঘটনাগুলোকে তাহলে এই স্পেশাল ট্রিটমেন্ট ঘটনার কাছে চাপা পড়ে যায়? ধন্যবাদ। আমি এখানে একটা কথা বলতে চাই, আইন সবার জন্য সমান, আমাদের সংবিধানের এই ওয়ার্ড দিয়ে আমি শুরু করি। আসলে রামিসার ঘটনা, আগে যে ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু এভাবেই মানুষের মধ্যে একটা ভীষণভাবে আলোড়ন সৃষ্টি করেছে। সেটা আসিয়ার ব্যাপারে বলেন, লিমনের ব্যাপারে বলেন, অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলো মানুষ এরকম তৎপর হয়েছে। মামলাগুলো এত দ্রুত না হলেও মোটামুটি দ্রুত সময়ের মধ্যে নিম্নকোর্টে আপনার শেষ হয়েছে। আসলে এছাড়া যে শিশুরা রেপ হচ্ছে, চট্টগ্রামে কতগুলো মামলা আছে একদম মারাত্মক অবস্থায় আছে, যার নিম্নকোর্টেই সেটা শেষ হয়নি, এখন পর্যন্ত চার্জশিটই হয়নি। চার্জশিট থেকে বড় দুঃখজনক সেটা হচ্ছে ফরেন্সিক, যেটা ডিএনএ, যেটা দিয়ে চার্জশিট তৈরি হবে, সেই ফরেন্সিক ডিএনএ টেস্ট, আপনার অন্যান্য যেগুলার জিনিসগুলো দরকার, নাহলে একটা চার্জশিট পরিপূর্ণ হয় না। রামিসার ব্যাপার হচ্ছে স্পেশালভাবে স্পেশাল টিম কাজ করেছে। রামিসার ব্যাপারে আলাদা একটা কোর্ট হয়েছে, ছুটির মধ্যে কোর্ট হয়েছে, সব কিছু আলাদা হয়েছে, যার জন্য আমরা দ্রুত একটা ভালো জাজমেন্ট আশা করি পেয়েছি। যেমন আমরা মনে করি যে সে উপরে গেলেও সেখানে কোনো ফাঁক ফোকর থাকবে না। কিন্তু অন্যান্য মামলা কিন্তু এখন পর্যন্ত ফরেন্সিক, আমার কাছে একটা মামলা আছে, বর্ষা নামে একটা মেয়ে, চট্টগ্রামের 7 বছরের শিশু, যার এখন পর্যন্ত ফরেন্সিক রিপোর্ট সেদিন দিয়েছে 3 বছর পর। তাহলে আপনি 3 বছর পর যদি নারী শিশুর বলাই আছে 180 দিন কার্য দিবসে মামলা শেষ করতে হবে, আপনার শিশু নতুন সংস্থা মামলা করছে সেখানেও একই কথা বলা আছে, তাহলে পর আপনি 3 বছর পর যদি আপনি
ডিএনএ টেস্টটা 48 ঘন্টার ভিতরে হওয়ার কথা, ফরেন্সিক আগে হওয়ার কথা, পোস্টমর্টম রিপোর্ট এত তাড়াতাড়ি হওয়ার কথা, এত সময় কেন যে এই ডাক্তার? প্রশ্নটা একটু করি। আমরা দেখলাম যে রামিসার যে ঘটনা সেটি আদালত মাত্র 5 কর্মদিবস ব্যয় করেছেন এটা রায় দিতে, এবং আপনি বললেন যে আরেকটি একই ঘটনা আছে, সেখানে একজন শিশু ভুক্তভোগী, সেই ঘটনার ফরেন্সিক রিপোর্ট আসতে 3 বছর সময় লাগলো। চলে গেছে। মানে এই যে আসলে বৈষম্যটা, সেটা কেন হচ্ছে? আমি সেটাই বলতে চাচ্ছি, এখানে জবাবদিহিতার যে বিষয়টা, ইচ্ছা করলে যে পারা যায়, রামিসা তার উদাহরণ, ইচ্ছা করলে আমি করব না সেটাও একটা উদাহরণ হচ্ছে। আমি বর্ষার কথা বলছি, সেটা হচ্ছে চট্টগ্রামের যে মেয়েটার কথা। সেটা হচ্ছে যে আপনার সদ ইচ্ছাটা কার থাকতে হবে। প্রথমে মামলাটা ফাইল হচ্ছে পুলিশের কাছে, পুলিশের একটা টিম তৈরি করা হোক শুধুমাত্র স্পেশালভাবে শুধু নারী আর শিশুর এই সব মামলাগুলো তারা করবে। তাহলে সেই মামলাগুলোতে এই যে দ্রুত আপনার এবং যে ডাক্তার দিতে দেরি করছে পোস্টমর্টেম, যে ডাক্তার ডিএনএ টেস্ট করতে দেরি করছে রিপোর্ট দিতে, যে ডাক্তার, এখানে কিন্তু ডাক্তারও জড়িত, আমরা শুধু পুলিশকে বলছি তা না, যারা এখানে জড়িত। আর পুলিশ সাথে যে পিপি সাহেব এখানে কোর্টকে বারবার বলবে যে আমার এগুলো পাচ্ছি না বা আসছে না, কেন আসছে না, জবাবদিহি করার জন্য মাননীয় আদালতেরও অনেকগুলো কাজ আছে, যে তাদেরকে ডেকে নিয়ে এসে জিজ্ঞাসা করে কেন তো দেরি হচ্ছে, কী কারণে দেরি হচ্ছে। এই জবাবদিহিতা নাই, মনিটরিং সিস্টেমটা নাই, যার জন্য ওই মামলাগুলোর সাথে এই মামলাটার বিশাল বৈষম্য তৈরি হয়ে গেছে। আমরা আশা করি যে ওই সমস্ত মামলা সারা বাংলাদেশকে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে একটা মনিটরিং টিম গঠন করে এই সমস্ত সারা বাংলাদেশের মামলাগুলোকে নিয়ে আসুক, যে কোন কোর্টে কোথায় সমস্ত জায়গায় এই শিশু এবং নারী মামলাগুলো, বিশেষ করে শিশুর মামলাগুলো পড়ে আছে, কেন পড়েছে, ওই ডক্টরদেরকে জবাবদিহি করার জন্য। এই ঘটনাটাও তো আমরা দেখলাম দীর্ঘদিন, অ্যাডভোকেট লিনা খান, যখন আসলে একটা ঘটনা বাংলাদেশে ঘটে বা সেই ঘটনাটা ভীষণ আলোচিত হয়, তখন বেশ কিছুদিন সেটার একটা রেশ থাকে, সেটা নিয়ে বেশ আলোচনা চলে, এরপরে আস্তে আস্তে আসলে সবকিছু সবাই ভুলে যেতে বসে। সেটাই কেন, যে আপনি যেটি বলছিলেন যে সদিচ্ছার একটা অভাব, সেই অভাবটা আসলে ঠিক কোন কোন জায়গায়? ইক্তেদার আহমেদ, একটু আপনার কাছে আসি। আজকের এই রায় একটা জিনিস শেষ করতে চাই, শুধু সেটা হচ্ছে যে এই যে ঘটনাগুলো সেটা মনিটরিং সিস্টেমটা করুক। আমার কাছে আজকে মনে হচ্ছে একটা পা আমাদের আন্দোলন বলেন এবং সাংবাদিক লেখা বলেন, আপনাদের কথা বলেন, সব কিছু মিলে আলোচনায়, যেটা মাননীয় প্রধান বিচারপতি বলেছেন, স্পেশাল একটা কোর্ট হবে, যে কোর্টটা রোববার থেকে শুরু হবে, রামিসা সহ অন্যান্য মামলাগুলো সেই কোর্টে হবে। এটা একটা শুভ লক্ষণ। আমরা মনে করি যে সুশাসনের একটু হলে একটা দরজা খুলে বাতাস আমরা পাচ্ছি। এই জায়গা থেকে যদি শুরু করা যায়, তাহলে আমার মনে হয় যে সারা বাংলাদেশকে যদি আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি সেই মনিটরিং সিস্টেমে তো নিয়ে আসে, তাহলে দ্রুত এই মামলাগুলো নিষ্পত্তি হবে। এবং সেইভাবে আসলে আমরা বলছিলাম যে একটা নজির সৃষ্টি করেছে কিন্তু এই মামলা, এবং 19 দিনের মাথায় আজকে এই মামলার রায় এসছে, এবং আজকের এই রায়ে আদালত পর্যবেক্ষণে বলেছেন যে এই মামলার প্রতিটি পৃষ্ঠা বেদনা, ক্ষোভ, উদ্বেগ ও ন্যায় বিচারের প্রত্যাশায় পরিপূর্ণ। ন্যায় বিচার পেয়েছেন সেটি কিন্তু আজকে রামিসার বাবা মা, তার পরিবারের সবাই, এবং হয়তো পুরো বাংলাদেশ তার এই ঘটনার বিচার চাইছিল, সবাই বলেছে। ন্যায় বিচারটা আসলে কার্যকর করতে বাধাগুলা কোথায় থাকে? মানে যেই আসামি যিনি, তাকে আসলে তার মামলার যে রায়টি হলো, তিনি যদি স্বীকারও করেছেন, তিনি যদি জবানবন্দিও দিয়েছেন, তারপরেও কেন আসলে কার্যকরটা এত দেরিতে হয়? না, দেখুন যে যখন এই যে এটা যে যদিও যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল, যে শিশু আদালত যেটা, এটা হলো যে আগে ছিল যে নারী ও শিশু নির্যাতন দমন আইন যেটা ছিল, আর এখন হচ্ছিল শিশুদের জন্য আলাদা নতুন আদালত করা হয়েছে। এটা হচ্ছিল যে এই ইন্টারিম গভর্নমেন্টের সময় এটা হয়েছে আর কি। তো যাই হোক, তো এখন হলো যে এই শিশু যে অপরাধ করেছে, মানে এই যে শিশুর বিরুদ্ধে যে অপরাধ সংগঠিত হয়েছে, তো এটা হলো এখন ধরেন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখন যে কোনো কোর্ট অফ সেশনস, এটা এই স্পেশাল ট্রাইব্যুনাল হলো, এটা হলো কোর্ট অফ সেশনস। কারণ কোর্ট অফ সেশনসের যে কোনো মৃত্যুদণ্ড যদি দেওয়া হয়, সেটা হচ্ছিল কার্যকর করতে গেলে হাইকোর্ট ডিভিশনের কনফার্মেশন ছাড়া, মানে এনি সেন্টেন্স অফ ডেথ গিভেন বাই কোর্ট অফ সেশনস ইজ টু বি এক্সিকিউটেড আফটার কনফার্মেশন বাই দি হাইকোর্ট ডিভিশন। তো এখন এটা হলো যে মামলা তো আজকে রায় হলো, আজকে থেকে 7 দিনের মধ্যে এটার মামলা সমস্ত কাগজপত্র একটা লাল সালুতে মুড়িয়ে এই কাগজপত্রগুলো সব এতে পাঠাতে হবে, হাইকোর্টে পাঠাতে হবে। জেল আপিল যেটাকে বলে, এটা হচ্ছিল যে মানে আসামি আপিল করুক বা না করুক, এটা হচ্ছিল কনফার্মেশনের জন্য, ফর দি কনফার্মেশন অফ দ্য সেন্টেন্স অফ ডেথ। এটা হলো এই হাইকোর্ট ডিভিশনে এটা প্রেরণ করতে হবে 7 দিনের মধ্যে। তো 7 দিনের মধ্যে প্রেরণ করলে সেখানে ধরেন একটা মানে অনেক দীর্ঘ সময় লেগে যায়। কেন দীর্ঘ সময় লাগে? সেখানে ধরেন এই যে পেপার বুক করতে হয়। এখন পেপার বুক তো যেটা করা হয়, এটা হচ্ছিল বিজি প্রেসে করে পেপার বুকটা। তো এখন বিজি প্রেস তো আইন মন্ত্রণালয়ের অধীনে না বা সুপ্রিম কোর্টের অধীনেও না, সেখানে কিন্তু একটা লম্বা সময় চলে যায়। আমি ভুল হয়তো নাও করতে পারি, বা আমি যেহেতু আসলে আইন বিশেষজ্ঞ নই, সেটি করতেও নাকি বিজি প্রেসের প্রায় মাসখানেক সময় লেগে যায়। তাহলে না মাসখানেক
মাসখানেক না আরও বেশি সময় লাগে। না আমি এখানে একটু কথা বলি, মাসখানেকেরও বেশি সময় লাগে। না না মাসখানেকের সময় আমি একটু লাগে। কথা বলি। এখানে একটা কথা আছে, যদি সরকার থেকে করা হয় আপনি সরকারের টাকা দিয়ে করতে হলে পারে মাসখানেক, উনি যেটা বলছেন বেশি লাগে। আর যদি আপনি পয়সা দেন, টাকা দেন, যারা নিজেদের দরকার লাগে, সেটা আসলে বাংলাদেশে কয়জনের না না আছেন? সেটাই বেশি হয়, না থাকলে করতে হয় বাধ্য হয়ে। যদি আমি আমাদের- না, না, সরকারের এখানে ধরেন এখানে তো ধরেন এই যে আসামি তো আপিল করবে না হয়তো, এটা হচ্ছে হলো যে এটা কনফার্মেশনের জন্য হয়তো এই যে এর পক্ষ থেকে আর কি, অর্থাৎ যে আইনগত যে বাধ্যবাধকতা, ওই বাধ্যবাধকতার কারণেই হচ্ছে হলো কনফার্মেশনের জন্য এটা হাইকোর্টে যাবে। হাইকোর্টে যাওয়ার কারণে তারপরে হচ্ছে হলো এটার যে পেপার বুক যেটা, এটা হচ্ছে হলো যে মানে একদম স্বাভাবিক প্রক্রিয়া এটার পেপার বুকটা হবে আর কি। তো এখন পেপার বুক হওয়ার পরে তারপরে ধরেন হাইকোর্ট এটা যদি একটা বিশেষ বেঞ্চও করে, এটা হয়তো শুনানি হবে। তারপরে ধরেন হাইকোর্টের পরে হচ্ছে হলো এটা আপিল বিভাগে যাবে। আপিল বিভাগে যাবে যদি আসামি যদি আপিল করে, আর আসামি যদি আপিল না করে তাহলে হাইকোর্ট বিভাগে কিন্তু এটা শেষ। মানে ওয়ান্স ইট ইজ কনফার্ম বাই দি হাইকোর্ট ডিভিশন, এবং এরপরে যদি ধরেন আসামি যদি আপিল যদি না করে তাহলে আর কিন্তু আর আপিল বিভাগে এটা যাচ্ছে না। বুঝতে পেরেছেন? কিন্তু ইকতাদার আহমেদ, তাহলে এই যে আইনমন্ত্রী আজকে বলেছেন 3 মাসেই রায় কার্যকর সম্ভব, সত্যিকার অর্থে কি সম্ভব? এখন যেহেতু একটা মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে এটার জন্য একটা স্পেশাল বেঞ্চ গঠন করা হবে এবং এটা আগামীকাল থেকে গঠন করা হবে, তো যদি স্পেশাল বেঞ্চ গঠন করা হয় এবং সেখানে যদি ধরেন বিশেষ মামলা যদি সেখানে দেওয়া হয় তাহলে সম্ভব। এটা ধরেন 1 মাস পেপার বুক যদি 1 মাসও লাগে, আর সেখানে শুনানিতে তো 4-5 দিনের বেশি সময় লাগবে না। তো এটা 3 মাস, উনি 3 মাস বলেছেন, আমি মনে করি যে 3 মাসের কম সময়ে এটা সম্ভব। যেটি আসলে অ্যাডভোকেট এলিনা খান বলছিলেন যে একটা ঘটনার মধ্যে দিয়ে অন্তত আমরা নজিরটা সৃষ্টি করতে পারলাম, যে আমরা চাইলেই আসলে দ্রুততম সময়ের মধ্যে বিচারটা করতে পারি। যেটি আপনি বলছিলেন যে কিছু কিছু মামলা 2 বছর 3 বছরও লাগে, সেখানে আমরা দেখলাম মাত্র 5 কর্মদিবস ব্যয় করেও একটি মামলার বিচার বা রায় আসলে আসা সম্ভব। কিন্তু সেখানে এই যে রায়ের কথা আমরা বলছি, সেখানে 70% মামলায় আসামিরা খালাস পেয়ে যায়। না না 70% না, আমাদের যে এই যে এই অ্যাডমিনিস্ট্রেশন অফ ক্রিমিনাল জাস্টিস যেটা আমাদের হচ্ছে হলো যে এই অ্যাডমিনিস্ট্রেশন অফ ক্রিমিনাল জাস্টিসে এখানে হচ্ছে হলো রেট অফ কনভিকশন হলো 5%। তাহলে 95% মামলাই দেখা যাচ্ছে যে মানে এই জায়গাটিতে আসবো, তার মানে কেস এন্ডস ইন অ্যাকুইটাল। তাহলে যদি ধরেন এখন ধরেন একটা মামলা যখন হয়, মামলাটার তদন্ত কে করতেছে? রাষ্ট্র কর্তৃক যে নিয়োজিত ব্যক্তি, অর্থাৎ হচ্ছে হলো যে এই যে পুলিশ অফিসার, এরা তদন্ত করছে, তারা রাষ্ট্রীয় বেতনভুক্ত কর্মচারী। তারপরে ধরেন মামলার যে বিচার কার্য যে মানে প্রসিকিউশনের দায়িত্ব যেটা পালন করছে, তারাও কিন্তু যে রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী, প্রসিকিউটর যারা আছে, পিপি পাবলিক প্রসিকিউটর, তারা পরিচালনা করছে। আর বিচার কার্য যিনি পরিচালনা করছেন বিচারক, তিনিও কিন্তু হচ্ছিল রাষ্ট্রের বেতনভুক্ত কর্মকর্তা। তাহলে দেখা যাচ্ছে যে মানে মামলার তদন্ত, মামলা পরিচালনা এবং মামলার বিচার কার্য, এগুলো সবই তো হচ্ছিল রাষ্ট্রের বাহিনী কর্তৃক বা রাষ্ট্র কর্তৃক নিযুক্ত ব্যক্তি করছেন। তাহলে মামলা ফেল করবে কেন? আমরা যেটাকে চার্জশিট বলি, এটাকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটাকে বলা হয় ইনডাইটমেন্ট। আপনি যদি অস্ট্রেলিয়া বা কানাডা বা এই যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য দেখেন, সেখানে হচ্ছিল ওয়ান্স ইট ইজ ডিসাইডেড বাই দ্য প্রসিকিউটিং এজেন্সি দ্যাট সার্টেন পার্সন উইল বি ইনডাইটেড, দেন 99.95% কেস এন্ডস ইন কনভিকশন। আর আমাদের এখানে হচ্ছিল অনলি 5%। তাহলে আমাদের যদি 5% যদি এই যে রেট অফ কনভিকশন হয়, তাহলে তো আমাদের যে এন্টায়ার যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এই অবস্থায় এই প্রশ্নটা থাকবে রেখে কিনা? আমাকে একটা বিরতিতে যেতে হবে। মানে বাংলাদেশে একজন ভুক্তভোগী তিনি যদি আসলে বিচার পাবেন না, সেটাই তার মানে নিশ্চয়তার কাছাকাছি থাকে, তাহলে আমি এই উল্টো চিত্র জায়গায় বিচারটা চাইবো কার কাছে? বা মানে একেবারে নিম্ন পর্যায়ে যারা আছেন, খেটে খাওয়া মানুষ, কিংবা প্রান্তিক পর্যায়ে যারা আছেন, তারা আদৌ বিচার চাইবেন কিনা সেটি নিয়েও তাদের ভাবতে হয়। এই প্রশ্নের উত্তরটা নিব জি25 ইস্পাত নিবেদিত রাজখান থেকে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজখান দেখছেন, অ্যাডভোকেট এলিনা খান। আমরা উল্টো চিত্র নিয়ে কথা বলছিলাম, মানে যেখানে আসলে বহির্বিশ্বে বেশিরভাগ মামলায় রায় কার্যকর হয় কিংবা রায়টা অন্তত হয়, সেখানে বাংলাদেশের চিত্রটা একেবারে উল্টো। 70%-এরও বেশি মামলা আসামিরা খালাস পেয়ে যান। আজকের ঘটনায় যখন আসলে আদালত বলেছেন যে বেদনা, ক্ষোভ এবং উদ্বেগ এবং ন্যায় বিচারের প্রত্যাশায় পরিপূর্ণ ছিল, এই ধরনের ঘটনা কিন্তু প্রতিটি পরিবারের জন্যই আসলে বেদনার, ক্ষোভের এবং উদ্বেগের। আসলে বাংলাদেশের নাগরিক হিসেবে কি প্রতিটা পরিবারেরই উচিত না যে এই জায়গাগুলোতে এসে নিজেদের জন্য অন্তত তারা সঠিক বিচারটুকু পাক? অবশ্যই সবাই, আমি প্রথমেই বলেছি যে সবার আইন সবার জন্য। এখানে আপনি যে জিনিসটা বলছেন সেটা হচ্ছে যে প্রথমে যদি আপনি 10 তলা একটা বিল্ডিংয়ের তৈরি করতে যদি 1 তলার ফাউন্ডেশন দেন, তাহলে সেই বিল্ডিংটা ভেঙে পড়বে। প্রথমত কথা হচ্ছে যে এই মামলা যে কোনো এফআইআরটা যখন করতে যায়, তখনই কিন্তু মামলার ভিত্তিটা তৈরি হয়ে যায় ওই জায়গাটা। যদি শক্তভাবে, সঠিকভাবে এবং যে জিনিসগুলো থাকার দরকার যদি না থাকে, তাহলে কি আপনার মামলার ফাঁকফোকর ওখান থেকে আসামি পক্ষ বের করবে। এবার আসেন চার্জশিট। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যে
ধরেন শ্রুথাল রিপোর্ট নিয়ম আছে যে যেখানকার সেখানে শ্রুথাল রিপোর্ট করবে। আমরা দেখেছি শ্রুথাল রিপোর্টটা কখনো মর্টেম যেখানে মর্গেজে তার বাইরের থেকে বসে করে ওখান থেকে সই করে নেয়। কারণ আমি তো ইনভেস্টিগেশনের সময় আমি তো থাকি ওখানে, জজ সাহেবরা তো ওগুলা যেগুলো তাদেরকে দেওয়া হয় ওনারা সেগুলো দেখে দেখে সেটা জাজমেন্ট করেন। কিন্তু মূল কথা কি ওখানকার পোস্টমর্টেম অনেক সময় দেখা যায় যে যাদেরকে জিজ্ঞাসা করা হয় অনেক সময় যে ইনকোয়েস্ট রিপোর্টের সময় তোমরা কি ছিলে এখানে, আমরা না আমাদেরকে ধরে নিয়ে এসে এটা সই করেছে। এটা ফাঁক ফোকরগুলো দিকে থাকে। অনেক সময় দেখা যায় যে পোস্টমর্টেম রিপোর্ট এবং ইনকোয়েস্ট রিপোর্টের মধ্যে অর্থাৎ শ্রুতাল রিপোর্টের মধ্যে মিল থাকে না। 161, 164 সময় এসে দেখা গেল অনেক সময় এইগুলোতে জটলা পাকায়। আপনার যেটা হচ্ছে যে পুলিশের মধ্যে যদি সততা, বিশ্বাস, ভালোবাসা না থাকে, যে একজন এসআই বলছে যে আমার মেয়ের বিচার চাইতে গিয়েছে, আমার কোচ হিসেবে আমার কাছে টাকা চাইছে, এখন সে বুঝুক যে কতটুকুন মর্মবেদনা থাকে। একজন থানায় গেলে পারে সেখানে টাকা ছাড়া কিছু হয় না। আমি সেদিন ফোন দিয়েছি একটা থানায়, পল্লবী থানায়, আমাকে বলছে পারিবারিকভাবে কোনো গণ্ডগোল হলে পারে কোনো জিডি হয় না। আমি বলছি মানে স্বামী মেরে যাচ্ছে বকে আপনি মায়ের মামলাও নেবেন না, জিডিও নেবেন না? তখন বলছে না পারিবারিকভাবে বা হচ্ছে। আমি বলছি মরে যাওয়ার পর নেবেন? এই হচ্ছে মেন্টালিটি। এই মেন্টালিটি যদি হয়ে থাকে তাহলে এই দেশে আপনি ওই যে 99% সব চলে যাবে আর 5% হচ্ছে কিন্তু আবার একই সময় আমরা যখন বলছি রাষ্ট্র চাইলেই পারে, ইফতেখার আহমেদ, রাষ্ট্র তো তার মানে সত্যিকার অর্থেই চাইলেই পারে এবং সেই নজির আছে এবং সেই পথে আমরা হাঁটাও শুরু করেছি। রামিসার হত্যাকাণ্ডের এই বিচার সেটি আমাদের সামনে একটা বিশাল বড় উদাহরণ। তার মানে অন্যান্য ঘটনাগুলোও কি রাষ্ট্র চাইলেই পারতো? তাহলে চাইছে না কারা? দেখেন আমাদের যে মানে এই ধরনের যে হত্যাকাণ্ড হয় এগুলোর বিচার কার্য যে পরিচালিত হয়, যে প্রসিডিউরাল ল যেটা, সেটা হচ্ছিল কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। এটা হচ্ছিল 1898 সালে এটা প্রণীত হয় এবং ওইটার এই 1898 সালে প্রণয়নের পরে এটা ধরেন 1998, তারপরে হচ্ছিল ধরেন এই 125-30 বছর হয়েছে। তো এটাতে 167 হলো যে সেখানে একটা আর্টিকেল আছে 167, এখানে বলা আছে যে তখন ইনভেস্টিগেশন ক্যান নট বি কনক্লুডেড উইদিন 24 আওয়ার্স। তাহলে যে 1898 সালে যখন আইনটা প্রণীত হয় তখন হোয়াট ওয়াজ দ্য ইন্টেনশন অফ দ্য লেজিসলেচার, যে মানে ফৌজদারি এই ধরনের কোনো অপরাধ অর্থাৎ যে কোনো ফৌজদারি মামলা যদি হয় তাহলে সেটার ইনভেস্টিগেশন হলো 24 ঘন্টার মধ্যে ইনভেস্টিগেশন মানে কমপ্লিট হবে। যদি এখন ইনভেস্টিগেশন ক্যান নট বি কনক্লুডেড উইদিন 24 আওয়ার্স, তারপরে প্রসিডিউর বলছে যে তাহলে আসামিকে রিমান্ড মানে ম্যাজিস্ট্রেটের কাছে রিমান্ড চাইতে পারে আর কি। এখন রিমান্ড কেন চাইবে? আর যদি ধরেন কোনো মামলা যদি এভিডেন্স যদি ইনসাফিসিয়েন্ট এভিডেন্স যদি হয় তাহলে ওই মামলা এভিডেন্সকে সাফিসিয়েন্ট করার জন্য রিমান্ডের প্রয়োজন হয়। তো এখন তাহলে যে 1898 সালে যখন আইনটা প্রণীত হয় সেটা এখন 2026, এই 125 বা 30 বছর পরেও কিন্তু দেখা যাচ্ছে যে এটার এই 167 যেটা, এটা তো পরিবর্তন হয় নাই। তাহলে যে এখন এই যে 24 ঘন্টার মধ্যে তদন্ত কার্য যদি সম্পন্ন না হয় তাহলে আসামিকে রিমান্ড চাইতে পারে। এখন দেখা যাচ্ছে যে 24 ঘন্টা কেন, 24 মাসেও তো তদন্ত কার্য সম্পন্ন হচ্ছে না। এখন রামিসা একটা হয়তো একটা স্পেশাল কেস, এটার দেখা যাচ্ছে যে 4 দিনের মধ্যে তদন্ত কার্য এরকম অনেক আলোচিত ঘটনার আমরা বিচার শুরুই হতে দেখি নাই। এরকম তো এখন ধরেন পুলিশের এখানে যে মানে তদন্ত করে তো পুলিশ। এখন আগে তো ধরেন এই তদন্তকারী কর্মকর্তা তিনি মানে ওসি কিন্তু তদন্তকারী কর্মকর্তা হতেন বা ওসি অন্য কাউকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করতেন। এখন ইনভেস্টিগেশন পুলিশ এবং এমনি জেনারেল পুলিশের মধ্যে একটা পৃথক করে দেওয়া হয়েছে আর কি। এখন ইনভেস্টিগেশনটা যিনি করেন সেটা যে ইনভেস্টিগেটিং পুলিশ, সে ওসি র্যাঙ্কেরই কর্মকর্তা এবং তার অধীনে আরও ধরেন সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর থাকে। তো এখন এই যে তদন্ত যদি পুলিশ যদি চায়, পুলিশ তো খুব দ্রুত একটা তদন্ত কার্য সম্পন্ন করতে পারে, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে পুলিশের মধ্যে হয়তো ধরেন মানে অনেক ধরনের মানে বিষয় আছে সেগুলো কাজ করে এবং এই কাজের কারণে দেখা যাচ্ছে যে মানে তদন্ত সঠিক হয় না। এখন তদন্ত মামলার ইনভেস্টিগেশন ইজ দি হার্ট অফ দ্য কেস। মানে একটা মামলার যদি আপনার তদন্ত কার্য যদি সঠিকভাবে পরিচালিত না হয় তাহলে উইথ অল ফেয়ারনেস ইট ইজ নট পসিবল অন দি পার্ট অফ দি জাজ অর ম্যাজিস্ট্রেট টু মানে এনশিওর ফেয়ার জাস্টিস। তাহলে ফেয়ার জাস্টিস করতে গেলে প্রথম যেটা রিকোয়ারমেন্ট সেটাই যে মামলার তদন্ত কার্যটা সঠিক হতে হবে। এখন তদন্ত কার্য দেখা যাচ্ছে যে অধিকাংশ তদন্ত কার্যের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তদন্ত কার্য হলো যে এটাকে আইনের ভাষা বলে পারফাংটরি মানে যেন তেনভাবে একটা তদন্ত করে একটা রিপোর্ট দিয়ে দিল। তো
তো এরকম যদি হয় তাহলে তো ধরেন ওই মামলা তো কোনোদিনও তো প্রমাণ হবে না তো। এবং আমাদের এই যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, এখানে দেখা যাচ্ছে যে 95% মামলা যে খালাস হয়ে যাচ্ছে, এই খালাস হওয়ার মূল কারণই হলো যে এই যে তদন্ত, যেটা অস্বচ্ছ তদন্ত বা এই যে পারফেক্টরি ইনভেস্টিগেশনের কারণে দেখা যে যাচ্ছে যে আসামিরা আসলে খালাস পেয়ে যাচ্ছেন, তারা পরবর্তীতে দেখা যায় যে একই ধরনের অপরাধ বারবার করছেন। এতে এখন করে ধরেন সমাজে অপরাধের মাত্রাটাও তো বাড়ছে। এখন ধরেন একটা অপরাধ পরবর্তী যদি আসামি যদি খালাস পেয়ে যায়, তখন তো তার তো সাহস তো বেড়ে যাবে, তো তখন এই ধরনের অপরাধ সে করতেই থাকবে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আসলো, মানে এটা আসলে দীর্ঘদিন ধরে আমরা শুনি, এবং এই যেটি বলছিলাম আসলে কিছুক্ষণ আগেও, যে একটা ঘটনা ঘটলে সেটা বেশ কিছুদিন থাকে, তারপর হঠাৎ করে আমরা দেখি যে আস্তে আস্তে সেটিও সবাই ভুলে যেতে বসে। কিন্তু এই যে হাকডাকের মধ্যে যে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাওয়ার একটা কথা আমরা প্রচলিত আছে, নূর খান লিটন একটু আপনার কাছে আসি, এই আইনের ফাঁকফোকর দিয়ে আসলে আসামিরা ঠিক আর কতদিন বেরিয়ে যাবেন? এবং আরেকটি কথা অ্যাডভোকেট লিনা খান বলছিলেন যে টাকা ছাড়া কিছু হয় না, মানে এখান থেকে তো আমাদের বেরিয়ে আসাটা খুবই জরুরি এখন। দেখেন, আইনের ফাঁক ফোকরটা কি, এটা আগে আমাদের ক্লিয়ার হইতে হবে। সেটা হচ্ছে, আগে আমরা একটা কথা শুনতাম যে নরম এবং গরম চার্জশিট, চার্জশিট নরম দিব না গরম চার্জশিট দিব, এটা নির্ভর করে আপনি কত টাকা দিবেন বা টাকা দিবেন কি দিবেন না সেটার উপরে। এটা তো সত্য যে ইনভেস্টিগেশন যদি সঠিকভাবে না করা হয়, ইনভেস্টিগেশন রিপোর্ট যদি আইনের সাথে সামঞ্জস্যতা রেখে যদি না করে, এবং রিপোর্টে যদি তথ্য, দালিলিক প্রমাণ এগুলো যদি উপস্থাপন না করতে পারে, এগুলিকে যদি ইনকর্পোরেট না করে, তাহলে ওটা হয়ে যাবে দুর্বল একটা চার্জশিট। আর ওই দুর্বল চার্জশিট দিয়ে আপনি বিচার কার্য সঠিকভাবে সম্পন্ন করা একেবারেই অসম্ভব ব্যাপার। যার জন্য এই যে 95% আর 5%, এই যে বিষয়টা, যে আমাদের এখানে জাস্টিস সিস্টেমে আসলে মানুষ জাস্টিস পাচ্ছে না 95%, এই যে ব্যাপারটা, এইটা কিন্তু একটা ভয়াবহ চিত্র আসছে। এই ভয়াবহ জায়গার থেকে আমরা কি করতে পারি? নারী এবং শিশু নির্যাতন সংক্রান্ত মামলায় দণ্ডের হার মাত্র 3%। হ্যাঁ, তার মানে 100 জনের মধ্যে 3 জন 97 জন মানুষ তারা আসলে কোনো বিচার পায় না। এইটার পিছনে আরো কিছু কাজ করে, যেমন ধরেন যে ডিলে প্রসেস। আমি আজকে একটা ঘটনা ঘটার সাথে সাথে প্রথমত এই ধরনের নারী নির্যাতনের ঘটনায় যারা শিকার হন, তিনি এবং তার পরিবার সামাজিক লোকলজ্জার কারণে, নানাবিধ কারণে আমাদের সমাজে আসলে একটা বড় অংশ কিন্তু মানে আলোচনার বাইরে থাকে, অর্থাৎ বিচার ব্যবস্থার বাইরে থাকে। অর্থাৎ এটা নিয়ে কোনো মামলা মোকদ্দমা, কোনো ইনফরমেশন থানা পুলিশ করে না। তারপর যেটা করা হয়, সেখানে 3% বিচার সম্পন্ন হয়, 97% মানুষ বিচার পায় না। এই বিচারটা না পাওয়ার পিছনে সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে দীর্ঘ সময় যখন আপনি নষ্ট করেন, তখন মানুষের ভিতরে এক ধরনের হতাশা কাজ করে। মানে এই সময় নষ্টের পেছনের মূল দায়ী কারা? এইটা সাধারণত দুইটা জায়গার থেকে এটা সময়টা নষ্ট হয় বা সময় লাগে, যে ভাষায় আমি বলি সেটা হচ্ছে, দেখেন আমরা বলছি যে পুলিশের তদন্তটাকে আলাদা করা হয়েছে, আসলে ওসি ইনভেস্টিগেশন প্রতিটি থানায় আলাদা আছে, কিন্তু যারা ইনভেস্টিগেশন করছেন পাশাপাশি তারা থানার অন্যান্য কাজও কিন্তু করেন। এইটার থেকে এখন পর্যন্ত আমরা তাদেরকে বিমুক্ত মানে আলাদা করতে পারিনি। 1, 2 নাম্বার হচ্ছে এত পরিমাণ কাজ তাদের উপর চাপিয়ে দেওয়া হয় বা তাদের করতে হয়, এটা আমি হয়তো মানে ওইভাবে বুঝবো না যেটা একজন পুলিশ অফিসার বা পুলিশের সদস্য বুঝবেন। আপনি চিন্তা করেন তো, কত মানুষ শুধু গার্ড দেওয়ার জন্য, রাস্তা পরিষ্কার রাখার জন্য বিভিন্ন পর্যায়ের মানুষদের, কত মানুষকে নিয়োগ দিতে হয়। আপনি হাইকোর্টের বা বিভিন্ন কোর্টের বিচারকদের নিরাপত্তার জন্য কত পুলিশের দরকার হয়, আপনি একবার চিন্তা করেন। মন্ত্রী প্রতিমন্ত্রীদের রাস্তাঘাট পরিষ্কার করা, তাদের নিরাপত্তার জন্য কত পুলিশকে দরকার হয়। যদিও পুলিশের বড় একটা আইনশৃঙ্খলা যেমন রক্ষা করবে, পুলিশ কিন্তু অপরাধীদেরকে শনাক্ত করা, অপরাধীদেরকে এখানে যেটা হচ্ছে একটা সময় নষ্ট হচ্ছে, মানে একটা সময় বেশি লাগছে ইনভেস্টিগেশনে। ওই যেটা বললেন 167, এই 167-এর কারণে একটা বড় সমস্যা হচ্ছে যে অধিকাংশ পুলিশ অফিসার চিন্তা করে 24 আওয়ার্সের মধ্যে আমার দরকার কি,
আমি এই এরপর জায়গাটিতে আমি একটু পুলিশকে নিব, বিরতিতে যেতে চাই। আমি মানে রিমান্ডে আইন নিব, শৃঙ্খলা রিমান্ডে রক্ষার নিলে আসলে দায়টা যাদের তাদের উপরেই এই আইন শৃঙ্খলা বা বিচার না পাওয়ার তারপরে দায়টা মামলা জটের আসবো কারণে আপনার একটা কাছে। আমার সময় একটা চলে বিরতির যায়। সময় হয়েছে। জিপেচ ইস্পাত নিবেদিত রাজখান থেকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপেচ ইস্পাত নিবেদিত রাজখান দেখছেন। নূর খান লিটন, যে আলোচনাটিতে আমরা ছিলাম যে আলোচিত মামলাগুলো দ্রুত বিচার হচ্ছে, অনালোচিতগুলো ফাইলবন্দি থাকছে কিনা, কিংবা আসলে এই কেন ফাইলবন্দি থাকছে সেটার পেছনে নানানবিধ কারণের কথা আপনারা বলছিলেন। আইন শৃঙ্খলা রক্ষার দায় আসলে যাদের, বিচার না পাওয়ার দায়টাও কি কোথাও না কোথাও গিয়ে আবার তাদের উপরেই বর্তায়? দেখেন, অনেক আলোচিত হত্যাকাণ্ড আছে, অনেক আলোচিত রেপের ঘটনা আছে, যেগুলোর কিন্তু কুল কেনারা এখনো করতে পারেনি। 10 বছর 15 বছর। তনুর ঘটনাটা যদি আপনি দেখেন, আপনি যদি আরও ঘটনা আছে, যে বসুন্ধরার যে ঘটনাটা, সেটা যদি খেয়াল করেন, মৃত্যু হত্যাকাণ্ড মানে মৃত্যু আছে। হয়নি। এবং এইটার পিছনে সবচেয়ে বড় যে কারণটি কাজ করে, এটা আসলে আমাদের বোঝার ব্যাপার আছে। সেটা হচ্ছে যে আমাদের বিচার ব্যবস্থার প্রধান একটা জায়গা হচ্ছে যে একজন পুলিশ অফিসার যখন দায়িত্বপ্রাপ্ত হয় ঘটনার অনুসন্ধানে ইনভেস্টিগেশন করার জন্য, তিনি যদি কোনো কারণে প্রভাবিত হয়ে বা টাকার বিনিময় যেভাবেই হোক, তিনি যদি চার্জশিটটা ঠিকমতো না দেন এবং চার্জশিটে যদি দুর্বল জায়গাগুলি রেখে যান, অর্থাৎ আইনের ফাঁক ফোকরে যাতে আসামিটা বেরিয়ে যেতে পারে সেই ব্যবস্থাটা যদি তিনি করে যান, তাহলে আপনি সেই বিচারটা, কাঙ্ক্ষিত বিচার পাবেন না, এবং সেখানে তাকে ওই দায়টা তার ঘাড়ে আসে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে, আমাদের যখন একটা চার্জশিট জমা দেওয়া হয় কোর্টে, এই ত্রুটি বিচ্যুতি দেখার পরেও কেন যেন দেখার লোকটিও নীরব থাকেন। তিনিও এটাকে যে পুনরায় পাঠিয়ে দিবেন ফার্দার ইনভেস্টিগেশনে, সেই ঝুঁকিটা নিতে চান না, অথবা সেটা একটা ঝামেলা মনে করেন, জানি না, এটা বিচারকরাই ভালো বলতে পারবেন। আমরা দেখছি এই ঘটনাগুলি ঘটছে। এখন সমাজে যদি এই বিচারগুলি না পায়, সমাজের মানুষ, ভিকটিমরা যদি বা তার পরিবার যদি এই বিচার না পায়, তাহলে কি হয়? তাহলে যে জিনিসটা হয়, বিচার ব্যবস্থার একটা বড় কারণটাই তো হচ্ছে যে সমাজে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, সেটার জন্যই বিচারটা। এবং সেই বিচারটা যখন হয় না, তখন তো সমাজে এই ঘটনার ধারাবাহিকতা চলতেই বাড়তে থাকে। সেই জায়গাটিতে একটি প্রশ্ন করি, অ্যাডভোকেট এলিনা খান, যারা দীর্ঘদিন ধরে রায়ের অপেক্ষায় রয়েছেন, মানে যারা আসলে আইনগতভাবে সামনের দিকে এগিয়ে গেছেন, তারা হয়তো রায়ের জন্য অপেক্ষা করছেন, সেই জায়গাটিতে আমরা যেটি আসলে দেখলাম যে রাষ্ট্র চাইলেই পারে রামেসার হত্যা, যেটি খুব দ্রুততম সময়ের মধ্যে বিচারটি আসছে, দীর্ঘতম সময়ের মধ্যে যারা অপেক্ষা করছেন, তাদের আসলে সেই পরিবারগুলো তাহলে রায়ের ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে? আমি একটু আশাবাদী হচ্ছে এই কারণে যে যেটা নিয়ে আমরা বারবার বলে আসছি, এখানে রাজকাহনে অনেকবার বলেছি যে আমরা নিচের কোর্টে, নিম্ন কোর্টে যেগুলো পাচ্ছি, মানে সে কোর্টের পরে আর আমরা আটকায় যাচ্ছি। নিম্ন কোর্টেও দীর্ঘসূত্রিতা আছে, কিন্তু সেখান থেকেও যদি চাঞ্চল্য মামলাগুলো আসছে, কিন্তু আমরা উপরে আসছি। সেটার আশান্বিত এই জন্য যে আজকে মাননীয় চিফ জাস্টিস তার হচ্ছে দিয়েছেন যে একটা স্পেশাল বেঞ্চ কোর্ট করবেন, যে বেঞ্চে শুধুমাত্র এটা হবে। তো আমি মনে করি যে শুধু রামিসা না, এখন যে মামলাগুলো পিছনের দিকে ছিল, আপনি যে কোশ্চেনটা করলেন, সেগুলো এখন চলে আসবে। আর আমার বিশ্বাস যাদের উপর আরেকটু দায়িত্ব বর্তায়, যারা করে না, সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফিস। এইগুলো কিন্তু কাজটা কিন্তু অ্যাটর্নি জেনারেল অফিস থেকে করার কথা। আপনি যেমন পাবলিক প্রসিকিউটর নিচে করছে, আর অ্যাটর্নি জেনারেল সেম জিনিসই হচ্ছে, অ্যাটর্নি জেনারেল অফিস হচ্ছে ওখানে। তাহলে ওনারা যদি এটা মনিটরিং করে যে এই মামলাগুলো পেপার বুক হচ্ছে কিনা, এই মামলাগুলো অ্যাটর্নি কারা কারা আছে তারা করছে কিনা, তাহলে কিন্তু দেখেন অ্যাটর্নি জেনারেল এবার বলছেন যে এই মামলাটা দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে। কেন উনি যদি এটা যদি বলতে পারেন, তাহলে আগের মামলাগুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেই ব্যবস্থাও করবেন আশা করি। সেজন্য আমি মনে করি যে এখন থেকে এই যে মানুষের চাপ, ক্ষোভ, এবং যারা ধরেন ভুক্তভোগী ব্যক্তিরা এখন পর্যন্ত কষ্ট পাচ্ছে যে খালি রামিসা করছে, আমরা কোথায় গেলাম, না, আমি বিশ্বাস করি যে তারা হারায়নি। কারণ আমরা প্রতিবার তাদের নামগুলো উচ্চারণ করছি যে তারাও বিচার প্রার্থী এবং তাদের বিচার হওয়া উচিত, এবং সেটা বিচার রায় না, কার্যকর আমরা চাই, যাতে সে মাধ্যমে। যখন আসলে আপনি কার্যকরের কথা বলছেন, আমি একটু মৃত্যুদণ্ড কার্যকরের নজির খুঁজতে গিয়েছিলাম। খুঁজতে গিয়ে দেখলাম যে 1995 সালে একটা কাজর, হ্যাঁ, দিনাজপুরের একটি ঘটনা, সেটা ইয়াসমিনের মামলাটা, যার সাথে আমরা সম্পৃক্ত ছিলাম, এবং আমি আমার মানে এত পেছনে যেতে হয়েছে, তার মানে সামনের দিকে আসলে এসে আমরা খুব একটা নজির পাই না। আমি আরেকটা একটু বলি, আমি এই সরকারের 100 দিনের দিকেও তাকাই, ধর্ষণ হয়েছে 100 দিনে 209টি। শুধু রামিসার হত্যার ঘটনা বা রামিসা ধর্ষণের ঘটনার আমরা বিচার পাবো, বাকি 209 জন আসলে কি করেছেন, তারাও তো একই সমস্যার মধ্যে দিয়ে গেছেন। সেটা একটু নিয়ে আমি একটা লাইন শুধু 1998 সালে যে তানিয়ার যে পুলিশ কন্ট্রোল রুমে 7 বছরের মেয়েটা রেপ হয়েছিল,
পুলিশ কন্ট্রোল রুমে কোর্টে, যেটা সারা বাংলাদেশের নারীদেরকে এক করে ফেলেছিল, তার যদি সেদিন মরাকে যদি না নিয়ে আসতো, তার বিচার হয়নি আজ পর্যন্ত, পুলিশকে ধরা হয়নি। কেন বিচারগুলো হয় তো না? এই যে মানে সেদিন যদি সেই পুলিশকে ধরা হতো, আজকে কিন্তু আজ রামিসাকে আমরা এই পর্যায়ে আসতে আমরা এই দেখতাম। দীর্ঘসূত্রতার কারণে দণ্ডপ্রাপ্তদেরও এক ধরনের পোয়াবারও হয়, সেরকম একটা আলোচনাও আছে। কেন? এখন এই যে এই সাগর রুনি হত্যা, এটা তো এখনও তো তদন্তই চলতেছে। এ পর্যন্ত কতবার সময় নেওয়া হয়েছে এবং এটা কত বছর হয়ে গেছে। তো এই ধরনের ধরেন যে এই যে এই মানে প্রচুর মামলা আছে যেগুলো হচ্ছিল, এখন হচ্ছিল যে তদন্তই, অপরাধ সংগঠিত হয়েছে কিন্তু তদন্তই এখনও সম্পূর্ণ হয় নাই। তারপরে তনু হত্যা মামলা যেটা, এটা তো ধরেন এই যে রিসেন্টলি এটার এই যে একজন আসামি, একজন ধরা পড়লো মূল কারণ, মানে এই যে রিসেন্টলি তাকে মানে নতুন ধরা একজন হয়েছে। এত বছর। এতদিন তো মানে তদন্তই করে নাই। তো এখন ধরেন যে এই আপনার যে মামলা যদি তদন্ত, যদি আমি তো আগেই বলেছি যে ইনভেস্টিগেশন ইজ দি হার্ট অফ দ্য কেস, এখন যদি ধরুন তদন্ত যদি সঠিকভাবে যদি না হয়, তাহলে তো ওই মামলা কোনোদিনও তো প্রমাণ হবে না। তো তদন্তটা কেন হয় না? ওখানে গিয়ে আসলে আটকে থাকে কেন সবকিছু? এখন তদন্ত হয় না, এটা তো ধরেন এটা তো যে পুলিশ মানে এককভাবে মানে মামলা দুইভাবে হয়। একটা হচ্ছে হলো যে মানে জিআর কেস যেটা, এটা হচ্ছে হলো যে আপনি এফআইআর এর মাধ্যমে মামলার উৎপত্তি হয়। আর একটা হচ্ছে যে কমপ্লেন্ট কেস, সিআর কেস, যেটা হচ্ছে হলো যে মানে এই যে নালিশি দরখাস্তের মাধ্যমে হচ্ছিল মামলাটা হচ্ছে আর কি। এখন নালিশি দরখাস্তের মাধ্যমে মামলাটা হলে ওই মামলা প্রমাণের দায়িত্ব কিন্তু হচ্ছে হলো যে যিনি মানে মামলার এই যে দরখাস্তটা করেন বাদীর। আর যে জিআর কেস যেগুলো হচ্ছে, এগুলো মামলা প্রমাণের দায়িত্ব হচ্ছে হলো যে এই রাষ্ট্রের। তো এখন ধরেন রাষ্ট্রের মামলা প্রমাণের দায়িত্ব, এখন রাষ্ট্র তো ধরেন যদি মানে ওইভাবে যদি সঠিকভাবে যদি তদন্ত না করে, ওই মামলা তো কখনো তো প্রমাণ হবে না। তো একদম শেষ সময় আমরা এখন আসলে এই সময়টাতে দাঁড়িয়ে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবো কিনা, দ্রুত বিচার আমরা নিশ্চিত করতে পারবো কিনা? এখন একটা বিচার দিয়ে তো আপনি বলতে পারবেন না যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। এটা তো ধরেন এখন হচ্ছিল লক্ষ লক্ষ মামলা পেন্ডিং আছে, এবং এই যে এই ধরনের মামলা, এই যে রামিসা হত্যার মতো আরও একই ধরনের কিন্তু প্রচুর মামলা কিন্তু এখনও হয়তো চার্জশিটই হয় নাই। তারপর বিচার তো দূরের কথা, আবার হয়তো চার্জশিট হয়েছে, এখন হয়তো নিম্ন আদালত থেকে বিচার হয় নাই, আবার নিম্ন আদালত থেকে বিচার হয়েছে, হাইকোর্টে গিয়ে দেখা যাচ্ছে যে সেখানে হচ্ছে প্রলম্বিত হচ্ছে। তো এখন সব কিছুকে যদি আপনি যদি একটা যদি স্ট্রিমলাইন করে যদি একটা এই যে ব্যবস্থার মধ্যে যদি নিয়ে আসতে পারেন, তাহলে হয়তো আমরা বলা যায় যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। ইকতেদার আহমেদ, অ্যাডভোকেট এলিনা খান, নূর খান লিটন, ধন্যবাদ আজকে রাজখানে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 পাত নিবেদিত রাজখান থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।